রামিসা ধর্ষণ হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। আত্মপক্ষ সমর্থনকাল দ্রুতই বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বাজেটে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অগ্রাধিকার থাকবে বললেন অর্থমন্ত্রী। নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়। জন আকাঙ্ক্ষার বিপরীতে চলছে দেশ, মন্তব্য জামাত আমিরের। জ্বালানি তেলের দাম বাড়ানোই ক্ষোভ। এবং হামে সারা দেশে আরও 6 শিশুর মৃত্যু, আক্রান্ত 1300। হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার 17 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রামিসার মা বাবা। আরও জানাচ্ছেন ইমদাদুল হক খান। মঙ্গলবার সকালে শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন হাজির করা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা মা, বোন ও চাচা চাচি সহ 16 জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন রামিসার বাবা মা। উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন। উন্মুক্ত ট্রাইব্যুনালে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলছেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রত্যক্ষদর্শী কেউ জবানবন্দি দেয়নি। আসামিপক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামিপক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামিপক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকাল আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা এবং তা প্রচার না করার নির্দেশনা দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই আদেশ দেন। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বর্তমান সরকার সীমান্তে অবৈধভাবে পুশ ইন পুশ ব্যাকের বিপক্ষে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত বিচার কাজ শেষ হবে। সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। মুন্সিগঞ্জের গজারিয়া ধর্ষণ ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জন আসামি গ্রেপ্তার করে জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ। আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার। সীমান্তে অবৈধভাবে পুশ ইন পুশ ব্যাক সরকার সমর্থন করে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে।
কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। তোফায়েল আহমেদের জানাজা থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকতে পারে বলেও জানান তিনি। তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 2027 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, পরীক্ষার সময় এগিয়ে নেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। সেশন জট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান এহসানুল হক মিলন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিনক্রোনাইজ করা, সেশন জটকে কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। রোজার কারণে এটা 1 মাস এগিয়ে আসছে, তা নাহলে তো আমরা চেয়েছি এটা ফেব্রুয়ারি লাস্ট উইকে করতে। শুধু রাজনীতি বা নির্বাচন নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ইআরএফ মিলনায়তনে বাজেটের প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আর বাজেট ঘাটতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় বাজেট প্রণয়নের ঘটনা দেশের ইতিহাসে প্রথম। তার উপর আকারেও রেকর্ড করতে যাচ্ছে চোরাই উত্তরায়ের বর্তমান সরকারের প্রথম বাজেট। কিন্তু নানান বাস্তবতায় এবারের বাজেট যে চ্যালেঞ্জিং সে বিষয়টি স্পষ্ট। সার্বিক পরিস্থিতির ওপর বাজেটের প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেখানে উঠে আসে অর্থনীতির কঠিন বাস্তবতা, আর্থিক খাতের অসঙ্গতি নিরসন করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি করেন ব্যবসায়ীরা। আমাদেরকে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার জন্য সাপোর্ট দিবেন। ইন্ডিয়াতে যে পলিসি আছে এটাকে বলে টাফ টেকনোলজিক্যাল আপগ্রেড ফান্ড, 1% তারা দেয় মিল মালিকদেরকে। এই WPPF এর বিরুদ্ধে কথা বলছি না, আমি এইটা সংস্কারের জন্য বলছি। এইটা যদি সংস্কার আপনারা না করেন, আপনাকে ডেফিনেশন করতে হবে কারা শ্রমিক। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কোনো পদক্ষেপই কার্যকর হবে না। জাতীয় রাজস্ব ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তারা কর জাল বিস্তার করবেন, নতুন নতুন ক্ষেত্র আহরণ করবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। এখানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে? করা হয়নি, 2-1বার ছোটখাটো হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী বাজেটের দর্শন হবে অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা। নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি যেটা বিকাশ করতে পারে। দেশের বাজেটের ইতিহাসে নিম্ন আয়ের মানুষ সবসময় উপেক্ষিত থেকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের বাজেটে নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহবর্তী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। আগামী 2 সপ্তাহের মধ্যেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। আমরা নতুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি। আপনাদের জন্য বলছি আমি কমপ্লিটলি, এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবে। উই উইল অ্যানাউন্স দ্য নেমস উইথ প্রফেশনাল, নো পলিটিশিয়ান। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। এই নির্বাচনে জাতিসংঘের 190টি সদস্য দেশ ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে 99টি দেশ এবং সাইপ্রাসের পক্ষে 91টি দেশ ভোট দেয়। ডক্টর খলিলুর রহমান আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
দেশ ভালো নেই, সবকিছু জনগণের প্রত্যাশার বিপরীতে চলছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার 4 বছরের শিশু ফাইমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। জ্বালানি তেলে মূল্য সমন্বয় প্রসঙ্গে ডাক্তার শফিক বলেন, সরকার তড়িঘড়ি করে দাম বৃদ্ধি করেছে, এর ফলে সাধারণ মানুষের উপর সরাসরি করের বোঝা বাড়বে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে। যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো, পেট্রোল, অক্টেন এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়েনি। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে। গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। সবশেষ 19 এপ্রিল 2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 212 বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। গত ডিসেম্বরে প্রান্তিক শেষে যা ছিল 5,57,217 কোটি টাকা। তাতে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকের খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ 18,24,688 কোটি টাকা, যার মধ্যে 32.26% ঋণ খেলাপি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিকালে 2029 সালের 24 নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশের অনুরোধ ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডি। বাংলাদেশ সরকার গত 18 ফেব্রুয়ারি সিপিডির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকালে 3 বছরে বাড়ানোর অনুরোধ জানায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 6 এপ্রিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে তার ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। আজ অর্থ মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিষয়ে সরকারের প্রচেষ্টার পর সিপিডির ইতিবাচক সুপারিশের ঘোষণা এসেছে। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 1334 জন। বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 73,362 জনে। এখনও পর্যন্ত সন্দেহজনক হামের মৃত্যু হয়েছে 504 জনের। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে 90 জন। হামের চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে চায় সরকার। এই জন্য সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা শেষে ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফাঁকা রাখতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এই সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনই ডেঙ্গুর ভ্যাকসিন দেয়া হবে না। মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ঢাকা দিল্লি সম্পর্ক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, এমন মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন, দুদেশের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। সকালে রাজশাহীতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন। এর আগে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে এর ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন মনোজ কুমার। All the possible efforts, and already there are people-to-people relations between
both the country. International Day of Yoga, which is on 21st June. This is also one of the events, one of the way to further strengthen our relationship between the people of two countries, to further connect and reconnect and remind that we share the same tradition, same culture. আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেল আবিবের এই আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে সম্মত হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওশি আলমের ডেস্ক রিপোর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ স্পষ্ট করে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা চলবে। লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধ ও যুদ্ধে নামবে বলে মন্তব্য করেছেন ইরান পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ সীমিত করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটাতে এবং ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ক্ষমতাসীন বিজেপি বিধানসভা নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রীও হবেন একজন অসংখ্যালঘু, কারণ ৪১ জন মন্ত্রী সবাই হিন্দু। আগামী বুধবার মন্ত্রীদের দফতর বন্টন হওয়ার কথা রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থনকাল দ্রুতই বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বাজেটে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অগ্রাধিকার পাবে বললেন অর্থমন্ত্রী, নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়। জন আকাঙ্ক্ষার বিপরীতে চলছে দেশ, মন্তব্য জামাত আমিরের। জ্বালানি তেলের দাম বাড়ানোই ক্ষোভ। এবং হামে সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩০০। হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।